আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের তোমাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আজকের সমানতার সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও লেখা ক্লিয়ার কিনা, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা চাইলে এই গ্রুপেই ওয়াচ পার্টি করে নিতে পারো, ওয়াচ পার্টি শেয়ার দিয়ে গ্রুপের রিচটা বাড়ায় দিতে পারো ক্লাসটার। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে শেয়ার দিয়ে এই গ্রুপেই একটা ওয়াচ পার্টি চালু করতে পারো, যাতে তোমাদের ফ্রেন্ডরা জেনে যায়। তো আজকে সমানতার সেকেন্ড লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সমানতার, গতদিন আমরা সমানতার ক্লাসিফিকেশন দেখেছিলাম যে সমানতা হচ্ছে দুইটা টাইপ। আমাকে একটু কমেন্টে জানাও লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ফোকাসিংয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, তাহলে সমানতায় আমাদের দুইটা পার্ট ছিল। একটা ছিল গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা, অপরটি ছিল স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা। গতদিন আমরা গাঠনিক সমানতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি পাওনি তারা অ্যানাউন্সমেন্ট সেকশনে গিয়ে জৈব যৌগের ক্লাস 1 তোমরা হচ্ছে, বা টপিক সেকশনও তোমরা পেতে পারো। টপিক সেকশনে হচ্ছে লাইফ কেমিস্ট্রি ক্লাস বাই আল আমিন ফাহিম, লাইফ কেমিস্ট্রি ক্লাস বাই আল আমিন ফাহিম লিখে তোমরা যখন তোমরা পোস্ট টপিক সেকশনে যাবে তখন তোমরা ক্লাসটি পেয়ে যাবে, ফার্স্ট ক্লাসটি। তো আমরা ফার্স্ট ক্লাসে হচ্ছে গাঠনিক সমানতা নিয়ে বিস্তারিত দেখেছিলাম। তো আজকে আমরা দেখব স্টেরিও সমানতা নিয়ে বিস্তারিত। স্টেরিও সমানতার হচ্ছে দুটি পার্ট। স্টেরিও সমানতার বেসিক্যালি দুটি পার্ট। একটি হচ্ছে, আচ্ছা লেখা ক্লিয়ার, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে ওকে। সো স্টেরিও সমানতার ক্লিয়ার না হলে আমাকে একটু জানাবে, আশা করি কোনো সমস্যা হবে না। ওকে ফাইন। তাহলে স্টেরিও সমানতা দুটি পার্ট, একটি হচ্ছে জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, অপরটি হচ্ছে আলোক সমানতা, আলোক সমানতা। তো সমানতার বেসিক্যালি আমরা হচ্ছে গাঠনিক সমানতাটা খুব নর্মাল ছিল, আমরা স্টেরিও সমানতা একটু ডিফিকাল্ট পার্টে এখন আমরা অ্যাপ্রোচ করব। এর মধ্যে হচ্ছে জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা দুটি খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এবং এখানে আমরা আরও বিস্তারিত অনেক কিছু শিখব। তো আমরা এখন আসি স্টেরিও সমানতা জিনিসটা কী সেটা নিয়ে। স্টেরিও শব্দ, এই স্টেরিও আইসোমারিজম, স্টেরিও আইসোমারিজম, আমরা যদি স্টেরিও সমানতার ইংরেজি দেখি এটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। এই স্টেরিও শব্দটার অর্থ কী? এই স্টেরিও শব্দটার বাংলা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস। স্টেরিও শব্দটার বাংলা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস। সো এই স্টেরিও শব্দ, স্টেরিও আইসোমারিজমের যে ত্রিমাত্রিক বিন্যাস, এটা দ্বারা আমরা বুঝতে পারি এটাই যে এখানে আমাদের সমানতার মধ্যে মেইন পার্থক্যগত পার্থক্য থাকবে হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাসে, অর্থাৎ 3D স্ট্রাকচার। এইটার যে কনফিগারেশন, আমাদের দুইটা যৌগ যখন নিব, এতদিন আমরা গতদিন যেটা দেখেছিলাম গাঠনিক সমানতা, গঠনটাই ভিন্ন ছিল, কিন্তু এখানে আমাদের 3D স্ট্রাকচার বা কনফিগারেশন হবে ভিন্ন। আপাত দৃষ্টিতে গাঠনিক সংকেত দেখতে একই রকম হলেও এখানে ত্রিমাত্রিক বিন্যাসটা হবে ভিন্ন, যার কারণে আমরা এই ধরনের সমানতাকে বলবো স্টেরিও সমানতা। তো এখন আমরা দেখি স্টেরিও সমানতার সংজ্ঞাটা যদি দেখি। স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা এটা আসলে বেসিক্যালি কি? এটা হচ্ছে একদম সিম্পলি যদি আমরা ডেফিনিশনটা দেখি, সিম্পল ডেফিনিশন, সেটা হচ্ছে সিম্পল ডেফিনিশন খুবই। স্টেরিও সমানতা এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত, যে সকল জৈব যৌগের, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত, আণবিক সংকেত, এবং এই ক্ষেত্রে অবশ্যই গাঠনিক সংকেতটাও একই হবে। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই। যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু কিন্তু জৈব যৌগে অবস্থিত, কিন্তু জৈব যৌগে অবস্থিত এই যে কার্বনের সাথে যে 4টা মূলক থাকে এখানে, সেই মূলকের কথা বলা হয়েছে। জৈব যৌগে অবস্থিত পরমাণু, জৈব যৌগে অবস্থিত বিভিন্ন পরমাণু বা মূলকের, জৈব যৌগে অবস্থিত বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে
ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে সৃষ্ট সৃষ্ট সমাণুকে স্টেরিও সমাণু বলে। সৃষ্ট সমাণুকে পরস্পর স্টেরিও সমাণু বলে এবং এই ঘটনাকে আমরা বলবো স্টেরিও সমাণুতা। তাহলে স্টেরিও সমাণু জিনিসটা কি হবে? যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এবং অবশ্যই গাঠনিক সংকেতটাও একই হবে, কিন্তু যেটা হবে আমরা দেখতে পারবো এই যে জৈব যৌগে অবস্থিত বিভিন্ন পরমাণু বা মূলক এদের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে সৃষ্ট সমাণুকে আমরা স্টেরিও সমাণু বলবো। ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা, তাহলে এখানে মেইন ফ্যাক্টরটা কি হবে? ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা। আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। হয়তো আমরা দুটো যৌগ দেখব আমরা। যৌগ দুটো হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমরা দেখলাম টার্টারিক অ্যাসিডের কথা যদি দেখি আমরা, সরি এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আমরা এটা নিয়ে একটু বিস্তারিত দেখবো, এই ধরনের যৌগ নিয়ে আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখছি। সো এইখানে বেসিক্যালি একটা জিনিস হচ্ছে আমরা আপাত দৃষ্টিতে দেখব এই যৌগ দুইটা, এইটা এবং হচ্ছে এইটা, এদের গাঠনিক সংকেত দেখতে একই রকম। বেসিক্যালি এইটাকে উল্টোলে এটা পাওয়া যায়, ঠিক না? এটাকে উল্টোলেই কিন্তু আমরা এটা পাবো। তো বেসিক্যালি এদের গাঠনিক সংকেত দেখতে কিন্তু একই রকম, কিন্তু তাহলে এদের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? পার্থক্য হচ্ছে এইখানেই যে এইটাকে উল্টালে এটা পাবো। দ্যাটস ওয়াই এটা যদি আমরা ত্রিমাত্রিক বিন্যাস বা 3D কনফিগারেশন চিন্তা করি, এটাকে একটু চিন্তা করে দেখলে কার্বনের এই পাশে হচ্ছে এই দুজন, ঠিক আছে, তোমার কার্বক্সিলিক অ্যাসিড, এখানে মিথাইল মূলক, এখানে হাইড্রোজেন মূলক, হাইড্রোক্সিল মূলক। এখানে যেটা হয় এইটার ঠিক অপোজিট একটা চিত্র হচ্ছে এইটার ঠিক অপোজিট একটা চিত্র এইটা। এদের 3D কনফিগারেশনে দেখা যাবে যে এইটা আর এটা কিন্তু এক না, এটাকে উল্টালে এটা পাওয়া যায়, এইটাকে আমরা উল্টালে এটা পাবো। আদারওয়াইজ এটা কিন্তু আর এটা দেখতে একই রকম বা গঠনগত দিক দিয়ে একই রকম মনে হলো, কিন্তু এরা দুজন কিন্তু সেম না। মনে হতে পারে হ্যাঁ এখানে এই কার্বনের সাথে হাইড্রোক্সিল আছে, আবার হাইড্রোজেনও আছে, আবার এখানে হাইড্রোক্সিল হাইড্রোজেন এই কার্বনের সাথেই আছে, তাহলে গাঠনিক সংকেতটা বুঝি সেম। অ্যাকচুয়ালি না, সেম না, এটাকে উল্টোলে এটা পাওয়া যায়। দ্যাটস ওয়াই এখানে একটা গঠনগত পার্থক্য ত্রিমাত্রিক বিন্যাসে আমরা পাচ্ছি। দ্যাটস ওয়াই যখন ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা তৈরি হবে তখনই আমরা সেটাকে বলবো স্টেরিও সমানতা। এখানে আণবিক সংকেতটাও একই এবং একই সাথে গাঠনিক সংকেতটাও একই হতে পারে। তো আমরা এই জ্যামিতিক সমানুতা বা স্টেরিও সমানুতা, যেটা জ্যামিতিক সমানুতা, এই জ্যামিতিক সমানুতারও আর কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা কিছু টাইপ আছে, এগুলো আমরা দেখব। সো এখানে আমরা এখন ইম্পর্টেন্ট পার্টে অ্যাপ্রোচ করতেছি, ক্লাসটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে। তো আমরা এখন যদি দেখি যে জ্যামিতিক সমানুতা নিয়ে আরও কী কী দিকে যাওয়া যায়, সেটা হচ্ছে জ্যামিতিক সমানুতা। এটা হচ্ছে স্টেরিও সমানুতার একটা পার্ট। তাহলে জ্যামিতিক সমানুতা আমরা তিনটা টাইপ দেখতে পারবো, তিনটা টাইপ। আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে প্রথমটা, যেটাকে আমরা বলি সিস ট্রান্স সমানুতা। তাহলে বাংলায় যদি লিখি তাহলে এটা হবে সিস ট্রান্স। তাহলে সিস ট্রান্স সমানুতা হচ্ছে জ্যামিতিক সমানুতার একটা পার্ট। আরেকটা হচ্ছে ইজেড সমানু। আর ফাইনালি আরেকটা টাইপ হচ্ছে সিন অ্যান্টি। তো আমাদের সিন অ্যান্টি আমাদের কলেজের যেই একাডেমিক ওখানে আমাদের জন্য সিস ট্রান্সটা শুধু বরাদ্দ করা, আমাদের একাডেমিতে শুধুমাত্র সিস ট্রান্সটা বরাদ্দ করা। আমাদের অ্যাডমিশনের জন্য ইজেড এবং সিন এনটি কাজে লাগতে পারে। তো আমি আজকে চেষ্টা করবো সিস ট্রান্সটাকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েও তোমাদেরকে সেই সাথে ইজেড এবং সিন এনটিটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা আমি করবো আজকে। তো এখানে তোমাদের ইজেড, আচ্ছা ইজেড জিনিসটা কি? ইজেড হচ্ছে, এটার মিনিং হচ্ছে এন্টিজেন জুসামেন। ইজেড হচ্ছে এন্টিজেন জুসামেন আর সিন এন্টি হচ্ছে অ্যাডাপ্টার। দ্যাট মিনস তোমার জ্যামিতিক সমানুতার তিনটা পার্ট থাকবে, এটা হচ্ছে সিস ট্রান্স, ইজেড এবং হচ্ছে সিন এন্টি। আমরা বেসিক্যালি সিস ট্রান্স নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই আমরা যদি দেখতে যাই যে জ্যামিতিক সমানুতার কিছু শর্ত আছে, জ্যামিতিক সমানুতা জানার জন্য আমাদের শর্ত জানতে হবে, সেটা হচ্ছে জ্যামিতিক সমানুতার শর্ত। জ্যামিতিক সমানুতা অবশ্যই কিন্তু এক ধরনের স্টেরিও সমাণু, তাই আমাদের এখানে মাথায় রাখতে হবে যেন গাঠনিক সংকেতটাও কিন্তু একই হতে পারে। অ্যাকচুয়ালি একই হবে গাঠনিক সংকেতটা। সো জ্যামিতিক সমানুতার শর্ত দেখবো আমরা বেসিক্যালি আজকে শুরুতেই, জ্যামিতিক সমানুতার শর্ত। তাহলে জ্যামিতিক সমানুতার প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হচ্ছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হতে হবে। তাহলে এইটা হচ্ছে মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন আমরা বিস্তারিত দেখব আসলে মুক্ত ঘূর্ণন জিনিসটা কি। কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধন হতে হবে,
কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। মুক্ত ঘূর্ণন জিনিসটা আমরা আজকে দেখবো, এগুলো নিয়ে একটু কনফিউশন থাকে, আজকে সব কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। সেকেন্ড শর্ত হচ্ছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ কার্বনদ্বয়ের, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধন হয় এরূপ কার্বনদ্বয়। আচ্ছা, তোমরা ক্লাসের ফাঁকে কিন্তু অবশ্যই ক্লাসের ফাঁকে খাতা কলম নিয়ে বসার চেষ্টা করো এবং ক্লাসগুলো যদি তুলে ফেলতে পারো সবচেয়ে বেটার হয়। আমি যদিও এই ক্লাস শেষে এই ক্লাস নোটটা দিয়ে দিব, এখানে যে লেখাগুলো লিখতে সেগুলো আমি দিয়ে দিব ছবিতে, তারপর তোমরা চেষ্টা করো তোমরা নিজেদের মতো করে ক্লাস নোট তৈরি করার, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে দেখো, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধন হয় এরূপ কার্বনদ্বয়ের প্রতিটি কার্বনে, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধন হয় এরূপ কার্বনের প্রতিটি কার্বনে দুটো করে ভিন্ন মূলক থাকতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের প্রধান দুটি শর্ত, দুটো করে ভিন্ন মূলক থাকতে হবে, দুটো করে ভিন্ন মূলক থাকতে হবে। তাহলে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে, এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ কার্বনদ্বয়ের প্রতিটি কার্বনে দুটো ভিন্ন মূলক থাকতে হবে। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে জানিয়ে দিতে পারো, তোমাদের রিগার্ডিং ফ্রেন্ডস যারা আছে যারা ক্লাসটি করতে চায় তাদেরকে তুমি মেনশন দিয়ে দাও এবং চাইলে বিভিন্ন গ্রুপে ক্লাসটি শেয়ার করে দিতে পারো, তোমাদের টাইম লাইনেও করতে পারো। ওকে, তাহলে হচ্ছে জ্যামিতিক সমানুতার দুটো শর্ত একটু মনে রাখতে হবে আমাদের। কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে এবং কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ কার্বনদ্বয়ের প্রতিটি কার্বনে দুটি ভিন্ন মূলক থাকতে হবে। আমরা একটু এক্সপ্লেন করবো আসলে এখানে কি বোঝাতে চেয়েছে। কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে, এখানে আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম যে সাপোজ আমরা ধরে নিলাম এখানে হচ্ছে ডি যৌগ, অ্যালকিন যৌগ, এটা আমরা জাস্ট ধরে নিচ্ছি এ এ বি এবং হচ্ছে বি, এবং আরেকটা ধরে নিচ্ছি এটা হচ্ছে এ, এই পাশে হচ্ছে বি, এ বি। ওকে ফাইন। তাহলে এখানে এই দুটো র্যান্ডম মূলক ধরে নিলাম আমরা, এটা যে কোনো মূলক হতে পারে, আমরা প্রতীকী অর্থে এ এ এবং বি দিয়ে এটাকে ডিনোট করলাম। ওকে ফাইন। তাহলে এখানে মুক্ত ঘূর্ণন বিষয়টা কি বলতে চাচ্ছে এরকম যে এই কার্বনটা এবং হচ্ছে এই কার্বনটা, এই দুইটা কার্বন, এই কার্বনটাকে ধরে রেখে আমরা যদি এই কার্বনটাকে ঘুরাই তাহলে সেটাকে বলবো মুক্ত ঘূর্ণন। আবার একটু খেয়াল করে দেখো, এই কার্বনটাকে ধরে রেখে যদি আমরা সেকেন্ড কার্বনটাকে এভাবে ঘুরিয়ে দেই তাহলে সেটাকে আমরা কি বলবো? মুক্ত ঘূর্ণন বলবো। সেটাকে আমরা কি বলবো? মুক্ত ঘূর্ণন। সাপোজ আমরা যদি একটু এই দিকটায় খেয়াল করি, এখানে এই কার্বনের সাথে এই কার্বন, দেখো এই কার্বন এবং হচ্ছে এই কার্বন, এইটার সাথে এ বি দুটো মূলক আছে, এটার সাথেও এ বি দুটো আলাদা মূলক আছে। তাহলে আমরা যদি এই কার্বনটাকে ধরে রেখে এই পাশের কার্বনটাকে এভাবে রিভার্স করে ঘুরিয়ে দেই তাহলে দেখা যায় স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিটা এই পাশে চলে আসবে, এটা চলে আসবে এই পাশে। তাহলে আমাদের এখানে কি ঘটতেছে? যদি আমরা এদের এক পাশের কার্বনটাকে স্থির রেখে আরেক পাশের কার্বনটাকে ঘুরিয়ে দেই তাহলে কি হবে? যেটা হবে এই বিটা রিভার্স হয়ে এই পাশে চলে আসবে এবং এটা চলে আসবে নিচে। তার মানে এটার কনফিগারেশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কনফিগারেশনটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো প্রবলেম, তাহলে যৌগটা আর একই থাকলো না। দ্যাটস ওয়াই আমাদেরকে কিন্তু এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হবে, যেখানে কি হবে? কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। তাহলে এই কার্বন কার্বন মুক্ত ঘূর্ণনটা এটা বন্ধ হওয়ার জন্য কি কি টাইপ হতে পারে? তো আমরা আশা করি বুঝতে পারছি যে কেন কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। বন্ধ যদি না হয়, আমরা এটাকে ধরে রেখে যদি এটাকে এভাবে ঘুরিয়ে দেই তাহলে দেখা যাবে যে যৌগটার কনফিগারেশনই চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমাদেরকে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। এই জ্যামিতিক সমতা এটা হচ্ছে প্রথম শর্ত আমাদের। তো এখন কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরকম কী কী যৌগ হতে পারে? তাহলে আমাদের প্রধান শর্তটা কি ছিল? আমাদের প্রধান শর্ত ছিল কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। তাহলে এইটার জন্য আমরা কী টাইপের যৌগ দেখতে পারি? দুইটা কেস হওয়া এখানে সম্ভব। একটা হচ্ছে আমরা কি করব, একটা হচ্ছে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন নিতে পারবো, কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে প্রথম শর্তের জন্য কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ হতে পারে যৌগ, অথবা অথবা চাক্রিক অ্যালকেন। এখন চাক্রিক অ্যালকেন জিনিসটা এটা আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে কেন এই দুজন হতে পারে, অথবা চাক্রিক অ্যালকেন যৌগ। ওকে, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ অথবা চাক্রিক অ্যালকেন যৌগ, এই দুই টাইপের যৌগই শুধুমাত্র এই কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এমন শর্ত ফলো করতে পারে। এখন আমরা যদি দ্বিবন্ধন যুক্ত না দিলে যদি একক বন্ধন নিতাম তাহলে কি হতো আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে মিথেন। সো এটা যদি মিথেন হয়, এটা হচ্ছে মিথেন,
এটা হচ্ছে মিথেন। এখন এই মিথেনটা কি দ্বিতীয় শর্ত ফলো করে আমরা দেখি। ধরে নিলাম দ্বিতীয় শর্ত আমাদের বলা আছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধন হয় এরূপ কার্বন দ্বয়ের প্রতিটি কার্বনে দুটি ভিন্ন মূলক থাকতে হবে। দ্বিতীয় শর্তটা বেসিক্যালি এটাই বোঝানো হয়েছে যে এই যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হচ্ছে, আমরা ধরে নিলাম এই যে দুইটা কার্বন, এই দুইটা কার্বনের আমরা দ্বিতীয় সূত্রে অ্যাপ্রোচ করছি। এখানে দ্বিতীয় শর্তটা আমাদের কী ছিল, আমরা যদি আবার একটু দেখি যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ কার্বন দ্বয়ের প্রতিটি কার্বনে দুটো ভিন্নমূলক থাকতে হবে। তার মানে আমরা এখানে ধরো এখানে এই কার্বনটা এই অনুভূমিক বরাবর একটা প্লেন নিলাম, এই প্লেনের দুইটা পাশ। এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে এমন, এখানে এইভাবে একটা প্লেন নেওয়া যায়, আর একটা প্লেন যেটা নেওয়া যায় সেটা হচ্ছে উলম্ব বরাবর। তাহলে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয়, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরকম দুইটা কার্বন, এদের এই পাশে উলম্ব বরাবর আমরা একটা প্লেন নিলাম, নিয়ে এবার আমরা দেখব যে বলা আছে কিন্তু এখানে দেখো কি বলা আছে, এরূপ কার্বন দ্বয়ের প্রতিটি কার্বনে দুটো ভিন্নমূলক থাকতে হবে। প্রতিটি কার্বন, দ্যাট মিন্স এই যে কার্বনটা এখানে এই দুইটা ভিন্নমূলক থাকতে হবে এবং এই কার্বনটার জন্য দুইটা ভিন্নমূলক থাকতে হবে। কিন্তু এইখানে দেখো এই শর্ত অনুসারে কিন্তু এই কার্বনটা দুইটা একই মূলক, আবার এই কার্বনটাতেও দুইটা একই মূলক। তার মানে জ্যামিতিক সমানতার শর্ত এই টাইপের যৌগ ফলো করবে না। জ্যামিতিক সমানতার শর্ত এই টাইপের যৌগ ফলো করবে না। করতে পারে কোন টাইপের? এই টাইপেরটা। এখানে যদি আমরা এই যে উলম্ব বরাবর দুইটা সাইড নেই, একটা প্লেন গঠন করি, দুটো সাইড যদি নেই, তাহলে দেখব এই কার্বনটার একই পাশে দুইটা ভিন্ন। এই কার্বনটা, এই যে প্রতিটি কার্বনের কথা বলা হয়েছে, এই কার্বনটার সাথে একটা মূলক আছে এ, আরেকটা আছে বি, তার মানে দুজনেই আলাদা। আবার এখানেও সেম, এই কার্বনের সাথে আছে এ, এই কার্বনের সাথে আছে বি। অর্থাৎ এইটা কিন্তু জ্যামিতিক সমানতার শর্ত ফলো করতেছে আমাদের, কিন্তু এইটা ফলো করতেছে না। সো এই টাইপের যৌগ কিন্তু জ্যামিতিক সমানতার জন্য হবে না। আমাদের এখানে যেটা বলা হয়েছে যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ কার্বন দ্বয়ের প্রতিটি কার্বনে দুটি ভিন্নমূলক থাকতে হবে। তার মানে হচ্ছে আমাদের ভিন্নমূলক যেহেতু এখানে নাই, এই একটা কার্বনের সাথে দুইটাই একই মূলক, দ্যাটস ওয়াই এইটা কিন্তু আমাদের জ্যামিতিক সমানতার জন্য প্রযোজ্য নয়। কিন্তু এখানে একই কার্বনে দুইটা আলাদা মূলক থাকার কারণে এটা জ্যামিতিক সমানতার জন্য প্রযোজ্য। এবার আমরা একটা ফ্যাক্টে আসি। আমাদের প্রথম শর্তটা ছিল, আবার প্রথম শর্তে ব্যাক করব। প্রথম শর্তটা ছিল কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। সো আমরা দেখলাম যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণ বন্ধ হতে হলে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ হতে হবে অথবা চাক্রিক অ্যালকেন যৌগ হতে হবে। আমরা ফার্স্ট অফ অল ধরে নিলাম যে আমরা হচ্ছে অ্যালকেন যৌগ নিলাম যার কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এখন আপাতত আমরা এই শর্তটা না যাই। আচ্ছা, আমরা ধরে নিলাম তিনটা আলাদা যৌগ আছে। এখানে CH3, এটা হচ্ছে C2H5, এটা H। এখানেও CH3, এটা হচ্ছে C2H5, এটা হচ্ছে H। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটা কার্বনের সাথে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মূলক আছে। সো আমরা এখন দেখি আদতে এই জিনিসটা কি শর্ত পূরণ করতে পারে কি না। এখন একটা জিনিস দেখি আমরা, আমার একটু হাতের দিকে লক্ষ্য করো তোমরা। এটা হচ্ছে আমার একটা আঙুল, আমরা ধরে নিলাম এইটা হচ্ছে একটা কার্বন আর এটা হচ্ছে আরেকটা কার্বন ধরে নিচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে আমার আঙুল, হ্যাঁ। সো আমি যদি একটা বন্ধন রাখি, আমরা কিন্তু এই বন্ধনটাকে ধরে রেখে এই পাশটা ঘোরাতে পারছি। ধরে নিলাম এটা একটা কার্বন, এটা আরেকটা কার্বন। আমরা যদি একক বন্ধন থাকে এই পাশটাকে ধরে রেখে একজনকে ধরে রেখে আমি অপর পাশটা ঠিকই ঘোরাতে পারছি। এতে কিন্তু বন্ধনে কোনো এফেক্ট পড়তেছে না। এজন্য একক বন্ধন। আমরা আবার যদি দেখি যে দ্বিবন্ধন, ধরো এটা হচ্ছে দ্বিবন্ধন, এখানে এই পাশের এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন। এই দ্বিবন্ধনে আমরা যদি একটাকে ধরে রেখে আরেকটা ঘোরাতে যাই, এই যে দেখো বন্ধনটা কিন্তু ভেঙে যাচ্ছে। একটাকে ধরে রেখে আরেকটাকে ঘোরাতে গেলে কিন্তু বন্ধনটা ভেঙে যাবে, তার মানে যোগটাই আর ঠিক থাকবে না। দ্যাটস ওয়াই আমরা যখন দ্বিবন্ধন নিব তখন কিন্তু মুক্ত ঘূর্ণনটা সম্ভব হয় না। এই যে আমাদের এখানে বলা আছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে, দ্যাট মিন্স মুক্ত ঘূর্ণন হওয়া যাবে না সহজ ভাষায়। তার মানে আমরা যখন দ্বিবন্ধন নিব তখন যখন আমরা একজনকে ফিক্স রেখে আরেকজনকে ঘুরাবো তখন কিন্তু যৌগটা আর থাকতেছে না, মানে বন্ধনটাই ভেঙেই যাচ্ছে। সো যদি দ্বিবন্ধন থাকে তখন কিন্তু কাউকে ঘোরানো সম্ভব না। কিন্তু যদি একক বন্ধন রাখি, একজনকে ধরে রেখে আরেকজনকে ঠিকই ঘোরানো যায়, কোনো সমস্যা হয় না। এই ঘূর্ণনটা হতে দেওয়া যাবে না। এই ঘূর্ণনটা হতে না দেওয়ার কারণেই কিন্তু দ্বিবন্ধনটা অ্যাপ্লিকেবল। তার মানে আমরা যদি কার্বন কার্বন দ্বিবন্ধন রাখি তাহলে কিন্তু মুক্ত ঘূর্ণনটা হয় না। আবার আসো চাক্রিক অ্যালকেন যৌগ। চাক্রিক অ্যালকেন যৌগগুলো দেখতে কীরকম হয়? চাক্রিক অ্যালকেন যৌগগুলো দেখতে অনেকটা এরকম হবে, যেরকম হচ্ছে কার্বন কার্বন। সো এটা হচ্ছে আমাদের ধরে নিলাম এটা হচ্ছে H, এখানে যদি দুইটা H লাগবে, H2 একবারে দিয়ে দিচ্ছি H। তারপর হচ্ছে এখানে একটা ধরে নিলাম CH3, এটা হচ্ছে H, এটা ধরে নিলাম CH3, এটা হচ্ছে H। তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের চাক্রিক অ্যালকেন। এই যৌগটা কি? এটা হচ্ছে চাক্রিক অ্যালকেন, আমাদের সেকেন্ড কেস।
চাকরিক অ্যালকেনও কিন্তু মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। একটা জিনিস দেখো, আমরা যদি এই কার্বনটাকে ধরে এই কার্বনটাকে ঘোরাতে যাই তাহলে সেম এইখানকার বন্ধনটা ভেঙে যাবে, এই মাঝখানের বন্ধনটা ভেঙে যাবে। দ্যাটস ওয়াই আমাদের এই কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হওয়ার জন্য এই দুইটা শর্ত অ্যাপ্লিকেবল। একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত হলে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, আর যদি আমরা চাকরিক অ্যালকেন নেই তাহলেও কিন্তু কার্বন কার্বন মুক্ত ঘূর্ণনটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যে একক বন্ধন যদি নেই, আমি যেটা দেখালাম যে একক বন্ধন নিলে কিন্তু কোনো সমস্যা নেই, মুক্ত ঘূর্ণন কিন্তু করা যাবে, আর যোগের উপর কোনো ইফেক্ট পড়বে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের শর্ত। তো আমরা মনে হয় আশা করি একদম ডিপ বেসিকটা বুঝতে পারছি যে কেন এই শর্তগুলো দেওয়া হয়ে থাকে আমাদের। তো আমরা এখন চলে যাব জ্যামিতিক সমান্তর শর্তগুলো শেষ, আশা করি বুঝতে পারছো। এখন বেসিক্যালি তেমন কিছু না, এখন ইজিলি সব কিছু বুঝতে পারবা। আমরা এখন চলে যাব সিস ট্রান্সের। তাহলে সিস ট্রান্স যদি আমরা দেখতে যাই যে সিস ট্রান্স জ্যামিতিক সমানতাটা কি, সিস ট্রান্স জ্যামিতিক সমানতাটা হচ্ছে, দেখো সিস ট্রান্স, আমরা একটু সিস আর ট্রান্স এই দুটো শব্দকে একটু আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। সিস এবং হচ্ছে ট্রান্স, এই দুজনই হচ্ছে ল্যাটিন শব্দ। আচ্ছা, সিস এবং হচ্ছে ট্রান্স, আশা করি দেখতে পারছো। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে সিস এবং হচ্ছে ট্রান্স দুজনই হচ্ছে ল্যাটিন শব্দ, দুইটাই ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দগুলোর মিনিং কি? সিসের মিনিং হচ্ছে সেম সাইড, আর ট্রান্সের মিনিং হচ্ছে অ্যাক্রস সাইড। হ্যাঁ, অ্যাক্রস সাইড, সেম সাইড আর হচ্ছে অ্যাক্রস সাইড। দ্যাট মিন্স আমরা এই অর্থ দেখেই বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি আসলে এরা দুজন কী মিন করে। সিস সমানোর জন্য আমরা যদি একটা যৌগ নিই, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা যৌগ CH3H, ওকে। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমরা দেখব যে এই সিস সমানোর জন্য প্রথমে আমরা দেখব যে সেম সাইড, এখানে কার্বন কার্বন যে দ্বিবন্ধন সেটার অনুভূমিক বরাবর একটা প্লেন আমরা চিন্তা করলাম, সেটার অনুভূমিক বরাবর একটা প্লেন চিন্তা করলাম। আর এই জায়গাতেও আমরা আরেকটা যৌগ নিচ্ছি, এখানেও অনুভূমিক বরাবর একটা প্লেন চিন্তা করলাম। এবার আমরা দেখব যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে, অর্থাৎ সেম সাইড, একই পাশে যদি সদৃশমূলক থাকে, যেমন এখানে কার্বন কার্বনের দ্বিবন্ধন, এই একটা পাশে কিন্তু দুইটাই মিথাইল মূলক এবং এটা তার নিচে দুইটাই হাইড্রোজেন মূলক। একই পাশে যদি, অর্থাৎ সেম সাইড, এই যে সিসের মিনিং হচ্ছে সেম সাইড, দ্যাট মিনস একই পাশে যদি সদৃশমূলক থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিস সমাণু। আর এখানে যেহেতু ভিন্ন পাশে, দ্যাট মিনস অ্যাক্রস সাইড, অ্যাক্রস মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা সাইডে, দুইটা কর্নারের সাইডে, যেহেতু দুইটা কর্নারের সাইডে একই টাইপের সদৃশমূলক বিদ্যমান, তাই আমরা এটাকে বলবো কি ট্রান্স সমাণু। তাহলে এটা হচ্ছে আমাদের সিস সমাণু, এটা হচ্ছে আমাদের সিস সমাণু, এটা হবে আমাদের ট্রান্স সমাণু। এটা সিস সমাণু এবং এটা হচ্ছে আমাদের ট্রান্স সমাণু। দ্যাট মিনস আমরা যদি কার্বন কার্বন দ্বিবন্ধন একটা অনুভূমিক বরাবর একটা প্লেন চিন্তা করি, এটার একই সাইডে হচ্ছে সদৃশমূলক থাকলে সেটা হবে সিস, এবং যদি অপোজিট সাইডে সদৃশমূলক থাকে তাহলে সেটা হবে ট্রান্স, তাহলে সেটা হবে ট্রান্স। ওকে ফাইন, তাহলে সেটা হবে ট্রান্স। ওকে, তো এখন আমরা একটা স্পেশাল টাইপ দেখব, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু ডেফিনিশনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে ডেফিনিশনটা লিখে নিতে পারো। সিস সমানোর জন্য কী ডেফিনিশন দিবে? সিস সমানোর জন্য ডেফিনিশন হবে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ কার্বন দ্বয়ের একই পাশে সদৃশমূলক বিদ্যমান থাকলে তাকে সিস সমাণু বলবো। তাহলে সিস সমাণুটা কী হবে যদি আমরা ডেফিনিশন দেখি, কার্বন 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 মুক্ত ঘূর্ণন বন্ধ হয়, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ জৈব যৌগে কার্বন দ্বয়ের একই পাশে সদৃশমূলক বিদ্যমান থাকলে সেটা আমাদের কি হবে? বিদ্যমান থাকবে, আমি জাস্ট থাকবে লিখে দিচ্ছি, তোমরা সংজ্ঞায় লিখে দেবে, থাকলে সিস সমাণু হবে। ওকে, তাহলে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ জৈব যৌগে কার্বন দ্বয়ের একই পাশে সদৃশমূলক বিদ্যমান থাকলে সেটাকে আমরা কি বলবো? সিস সমাণু। আর ট্রান্স সমাণু হবে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ, জাস্ট সংখ্যাটা একদম সেম হবে, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এরূপ জৈব যৌগে
জৈব যৌগে কার্বন দ্বয়ের বিপরীত পাশে সদৃশমূলক বিদ্যমান থাকবে। ওকে, এটাই ছিল আমাদের সিস সমাণু এবং ট্রান্স সমাণুর দুইটা টাইপ। এখন আমরা একটু কমেন্টগুলো চেক করে নিচ্ছি। ভাইয়া এই কেমিস্ট্রি ক্লাসটা কবে হয় আর কোন টাইমে হয় যদি? ভাইয়া এইটা হচ্ছে অ্যানাউন্সমেন্টে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে আমি কখন ক্লাস নেব। আমি উইকে 2টা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং আমি অ্যানাউন্সমেন্টে জানিয়ে দিব। এটা ব্যানারও পাবে তোমরা অ্যানাউন্সমেন্টে। যখনই ক্লাসটা নিব সেদিন সকালবেলা অথবা তার আগের দিন রাতে আমি ব্যানার দিয়ে জানিয়ে দিব। ওকে, তাহলে এটা ছিল আমাদের সিস সমাণু এবং ট্রান্স সমাণু। এখন এই সিস সমাণু এবং ট্রান্স সমাণু আমাদের একটু একটা টেকনিক্যাল পার্টে অ্যাপ্রোচ করব আমরা। তার আগে আমরা সিস সমাণু এবং ট্রান্স সমাণুর কিছু বৈশিষ্ট্যমূলক ব্যাখ্যা দেখে নিব। সিস সমাণু এবং ট্রান্স সমাণুর কিছু বৈশিষ্ট্যমূলক যদি ব্যাখ্যা দেখে নেই, এটা আমাদের অ্যাডমিশনে হেল্প করবে অনেক। আমরা এই বৈশিষ্ট্যমূলক ব্যাখ্যাগুলো যদি দেখতে চাই, তাহলে দেখো সিস সমাণু এবং ট্রান্স সমাণুর কিছু বৈশিষ্ট্যমূলক ব্যাখ্যা। সিস সমাণু এবং ট্রান্স সমাণু। সিস সমাণু এবং ট্রান্স সমাণু। সিস সমাণুর প্রথম ক্ষেত্রে আমরা দেখব, আমরা একই সাথে বৈশিষ্ট্যগুলো দেখব এবং বৈশিষ্ট্যগুলোর এক্সপ্লেনেশন বোঝার ট্রাই করব একটু। তোমরা ওই যারা ছিলে তোমরা একটু মেনশন দিয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। আমরা এখানে খুব মজাদার একটা পার্টি অ্যাপ্রোচ করবো এখন। ক্লাসটা একটা মজাদার পার্টি অ্যাপ্রোচ করবো এখানে। দেখো তাহলে সিস সমাণু এবং ট্রান্স সমাণু। এখানে সিস সমাণুর ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে দেখো ট্রান্স সমাণু অধিক স্থায়ী হয়। আর সিস সমাণু কি হবে? সিস সমাণু তুলনামূলক কম স্থায়ী হবে। তুলনামূলক কম স্থায়ী হয়। ওকে, আমরা এখন দেখব যে ট্রান্স সমাণুটা অধিক স্থায়ী হচ্ছে, সিস সমাণুটা তুলনামূলক কম স্থায়ী হচ্ছে। কেন হচ্ছে আমরা একটু যদি এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করি। দেখো সিস সমাণুতে দুটো মূলক একই পাশে থাকে। এখানে মিথাইল মূলক দুটা ভারী মূলক, আর এখানে মিথাইল মূলক দুটো অপোজিট মূলক। তো একই টাইপের মূলক যখন একই পাশে থাকে তখন এদের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হয় বেশি। এখানে একই টাইপের মূলক একই পাশে থাকার কারণে এখানে বিকর্ষণ সৃষ্টি হয়। এই বিকর্ষণের ফলে আমরা এই জিনিসটাকে বলি বন্ধন পীড়ন। যখন একই টাইপের মূলক পাশাপাশি বিকর্ষণ করা শুরু করবে তখন এই বন্ধনের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়। এটাকে আমরা পীড়ন বলতে পারি। পীড়ন বলতে পারো এরকম যে জিনিসটা বিকর্ষণ সৃষ্টি হওয়ার ফলে একটা শেক তৈরি হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই যে তোমার বিকর্ষণ হচ্ছে, দুইটা মূলক একই টাইপের মূলক মিথাইল মূলক দুইটা যখন একজন অপরজনকে বিকর্ষণ করবে তখন কিন্তু এখানে বন্ধন পীড়ন সৃষ্টি হবে। এই বন্ধন পীড়ন সৃষ্টি হওয়ার কারণে ওই যৌগটার স্থায়িত্ব কমে যায়। তোমরা বুঝতে পারতেছো বন্ধন পীড়ন টার্মটা হচ্ছে এরকম যে বন্ধনটা ভেঙে যাওয়ার একটা বা বন্ধনটা সহজ ভাষায় দুর্বল হয়ে যায়। বন্ধনটা কি হয়ে যাবে? এই যে কার্বন কার্বন বন্ধন, এই দুটা বন্ধন দুর্বল হয়ে যাবে কিসের জন্য? বন্ধন পীড়নের জন্য। এই দুর্বল হয়ে যাওয়ার কারণে কিন্তু স্থায়িত্বটা কমে যায়। দ্যাটস ওয়াই সিস সমাণু তুলনামূলক কম স্থায়ী হয় এবং ট্রান্স সমাণু তুলনামূলক অধিক স্থায়ী হবে। ট্রান্স সমাণু অধিক স্থায়ী হবে কেন? কারণ এই যে এখানে বন্ধন পীড়ন হওয়ার সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ দুইটা মিথাইল মূলক আলাদা আলাদা আছে, দুইটা ভারী মূলক আলাদা আলাদা পাশে। দ্যাটস ওয়াই এখানে বন্ধন পীড়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা না থাকার কারণে কি হবে? ট্রান্স সমাণু অধিক স্থায়ী হবে। ওকে, এবার আরেকটা ফ্যাক্ট যদি আমরা দেখি স্থায়িত্ব থেকে, এখন যদি আমরা দেখি আরেকটা ফ্যাক্টর হচ্ছে এরকম, আমরা দেখতে পাচ্ছি যে সিস সমাণুর বন্ধন পীড়ন হচ্ছে। বন্ধন পীড়ন হওয়াতে কিন্তু এই সিস সমাণুর স্থায়িত্ব কমে যায়, যার ফলে যৌগটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমে যাবে। যেহেতু যৌগটা স্থায়ী না বা ট্রান্স সমাণুর চেয়ে স্থায়িত্ব কম, তাই এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ট্রান্স সমাণুর চেয়েও কম হবে। তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু ট্রান্স সমাণু বা ট্রান্স যৌগের বেশি হয়। তাহলে এর কি হবে? গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কার? ট্রান্স সমাণু যৌগে। আর এদের কি হবে? গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হবে। তুলনামূলক কম। ওকে, এইখানে আরেকটা ফ্যাক্টর, থার্ড ফ্যাক্টর হচ্ছে ট্রান্স সমাণুর
ডাইপোল মোমেন্ট কম। ডাইপোল মোমেন্ট জিনিসটা বিস্তারিত তোমরা আরও পরে জানতে পারবে, তোমরা যদি অনার্স লেভেলে কেমিস্ট্রি নিয়ে পড়ো তখন ডাইপোল মোমেন্ট বিস্তারিত জানতে পারবে। আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইনফরমেশন, এগুলো আমাদের অ্যাডমিশনের জন্য কাজে লাগতে পারে। ট্রান্স সমানুর ডাইপোল মোমেন্ট কম এবং সিস সমানুর ডাইপোল মোমেন্ট বেশি। ডাইপোল মোমেন্ট বেশি, এটার একটা রিজন হচ্ছে সিস সমানুতে একই টাইপের যৌগগুলো, একই টাইপের মূলকগুলো, সিস সমানুর একই টাইপের মূলক একই পাশে থাকে। একই টাইপের মূলক একই পাশে থাকার কারণে এদের মধ্যে আমরা যদি দেখি যে এই যে দুজনের মধ্যে একটা পোল গঠন হওয়ার সম্ভাবনা থাকে, একই টাইপের মূলক একই পাশে থাকার কারণে পোল গঠন হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে এখানে একটা পোল গঠন হবে, এখানে একটা পোল গঠন হবে, এবং দেখা যাবে কি সেখানে ডাইপোল মোমেন্টটা বেশি হবে সিস সমানুর। কিন্তু ট্রান্স সমানুর ক্ষেত্রে দুইটা পাশে পোল গঠন হওয়ার সম্ভাবনাটা কমে যাওয়ার কারণে সেখানে ডাইপোল মোমেন্ট কম হয়। এটা হচ্ছে আমাদের একদম সহজ এক্সপ্রেশন আমরা যদি ডাইপোল মোমেন্ট বুঝতে চাই। এখন যেহেতু সিস সমানুর ডাইপোল মোমেন্ট বেশি, তার মানে এইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আবার আরেক দিক দিয়ে বলা যায় এখানে কিন্তু স্থায়িত্ব কম, সিস সমানুর স্থায়িত্ব কিন্তু খুবই কম, যার কারণে সিস সমানুর দ্রাব্যতা বেশি হবে। দ্রাব্যতা কি হবে? বেশি হবে। এবং ট্রান্স সমানুর দ্রাব্যতা কি হয়ে যাবে? দ্রাব্যতা হয়ে যাবে কম, কারণ এর স্থায়িত্ব বেশি। তাহলে আমরা যদি একটু ক্লাসিফাই করি বা সিম্পলিফাই করি জিনিসগুলোকে, ট্রান্স সমানুর কী বেশি হবে? ট্রান্স সমাণু অধিক স্থায়ী হবে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, ডাইপোল মোমেন্ট কম হবে, আর দ্রাব্যতা কম হবে। অপরদিকে সিস সমাণু কী হবে? এটা অধিক হলে এটা তুলনামূলক কম স্থায়ী হবে, আর এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হলে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হবে। অপরদিকে এটার ডাইপোল মোমেন্ট বেশি হবে এবং দ্রাব্যতাও সেই সাথে বেশি হবে। এটি ছিল আমাদের ট্রান্স সমাণু এবং ডিস সমাণুর বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য, যেগুলো আমাদের অ্যাডমিশনের জন্য বেশি কাজে লাগবে। এখন আমরা চলে যাই সিস সমাণু এবং ট্রান্স সমাণুর পরবর্তী পার্ট, সেটা হচ্ছে ইজেড, অ্যান্টিজেন এবং হচ্ছে জুসামেন। অ্যান্টিজেন এবং হচ্ছে জুসামেন, এই জিনিসটা আসলে বেসিক্যালি কী? এই জিনিসটা আমি অ্যান্টিজেন এবং জুসামেন হচ্ছে সিন অ্যান্টি, এদের খুবই সংক্ষেপে আলোচনা করবো, আমাদের এগুলো বিস্তারিত প্রয়োজন নেই, আমরা এর বিস্তারিত পার্টগুলো শিখে ফেলেছি। সেটা ছিল আমাদের সিস এবং হচ্ছে ট্রান্স। আচ্ছা, সিস এবং ট্রান্সের জন্য আমরা একটা স্পেশাল ক্যাটাগরি দেখতে পারি, সেটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরিটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমরা বলবো, দেখো এটা অনেক ক্ষেত্রে আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। CH3 সরি, এটা হচ্ছে এইচ হবে, এইচ। আমরা একটু টেস্ট করতেছি আমরা আপাতত। এইখানে তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে সিস সমাণু কোনটা এবং হচ্ছে ট্রান্স সমাণু কোনটা। এখানে দেখো এই একই জাতীয় মূলক কার্বন কার্বন দ্বিবন্ধন একই পাশে, তুমি যদি এখানে একটা আনুভূমিক প্লেন গঠন করো, অনুভূমিক প্লেন যদি তুমি গঠন করো, এই দুটো আলাদা। অনুভূমিক প্লেন গঠন করলে কার্বন কার্বনের দ্বিবন্ধনের একই পাশে একই টাইপের মূলক, আর এখানে একই পাশে এখানে বিপরীত পাশে একই টাইপের মূলক, যার ফলে এটা হচ্ছে সিস সমাণু হবে ট্রান্স সমাণু। তাহলে এটা হচ্ছে আমাদের সিস সমাণু, এটা হচ্ছে আমাদের ট্রান্স সমাণু। তাহলে এটা হবে সিস সমাণু এবং এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে হচ্ছে সদৃশমূলক বিদ্যমান, আর এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত পাশে সদৃশমূলক বিদ্যমান, যার ফলে এটাকে আমরা কি বলবো? ট্রান্স সমাণু। এই জিনিসটার নাম হচ্ছে আমাদের ম্যালেইক অ্যাসিড, এটাকে আমরা বলি ম্যালেইক অ্যাসিড। বাংলা যদি লিখি তাহলে হবে এটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড। তোমরা অনেকে হয়তো বায়োলজিতে ম্যালেইক অ্যাসিড শব্দটা শুনে থাকতে পারো, ম্যালেইক অ্যাসিড। আর এটাকে আমরা বলবো ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। সো তোমরা একটা জিনিস কাজে লাগতে পারে, এই ম্যালিক অ্যাসিড তোমরা জানো যে ম্যালিক অ্যাসিড সিস সমাণু, এদের হবে এবং হচ্ছে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এদের তুলনামূলক কম স্থায়ী হয়। তোমরা জানো যে যেসব যৌগগুলো স্থায়ী কম হয় তাদের সক্রিয়তা বেশি হয়, যেসব যৌগগুলো স্থায়ী কম হয় সেগুলোর সক্রিয়তা বেশি হয়। যেহেতু সক্রিয়তা বেশি সেহেতু কিন্তু তাদের বিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়। দ্যাট মিন্স ম্যালিক অ্যাসিড যেহেতু সিস সমাণু, এটা কি করবে? এটা হচ্ছে অ্যানহাইড্রেট গঠন করতে পারে, এটা অ্যানহাইড্রেট গঠন করতে পারে, অ্যানহাইড্রেট গঠন করে। তাহলে একটু মাথায় রাখতে পারো পয়েন্ট অফ ইনফরমেশন আকারে যে ম্যালেইক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করে। ওকে, আমাদের মোটামুটি সিস সমাণু রিলেটেড এই কতগুলো পার্ট শেষ। আমরা এখন যদি একটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে ইজেড সমাণু। এটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন এবং হচ্ছে জুসামেন, অ্যান্টিজেন এবং হচ্ছে জুসামেন, অ্যান্টিজেন জুসামেন। এই জুসামেন এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের বইতে দেখবে যে সিস ট্রান্স সমাণুর একটা আলাদা টাইপ বলা হয়,
সিস ট্রান্স সমাণু একটা আলাদা টাইপ আমরা দেখবো, এটা হয়তো তোমরা অনেকে পরিচিত থাকতে পারো, যারা নতুন তারা হয়তো নতুন দেখতেছো। একটা আলাদা টাইপ দেখবো যেটাকে কিছু কিছু ক্ষেত্রে বইগুলোতে সিস ট্রান্স সমাণু হিসাবে অভিহিত করে, কিন্তু অ্যাকচুয়ালি আইউপ্যাক কিছুদিন আগে কিছুদিন আগে বলতে বেশ ভালোই কয়েকদিন আগে, কয়েক বছর আগে আইউপ্যাক এদেরকে পরে ইজেড বা এন্টিজেন জুসামেনে নামকরণ করা হয়েছে। আইউপ্যাক থেকে এটাকে এন্টিজেন এবং হচ্ছে জুসামেন এই দুইটা আলাদা নামে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে জিনিসগুলো আসলে কী ছিল আমরা যদি দেখি, একটা ফ্যাক্টর সেটা হচ্ছে আমরা কোনো প্রতীকী মৌল না দেখে আমরা সরাসরি বাস্তব মৌলে চলে যাই। প্রতীকী মৌল দেখে আসলে একই হবে, তোমরা আশা করি বুঝতে পারবা। তো এখানে আমরা দেখবো এটা হচ্ছে CH3, এটা হচ্ছে ব্রোমিন, এটা H, এটা ধরে নিলাম ক্লোরিন, এটা হচ্ছে CH3, এটা হাইড্রোজেন, এটা ব্রোমিন, এটা হচ্ছে ক্লোরিন। এখানে একটা ফ্যাক্টর দেখো, এখানে ফ্যাক্টরটা একটু চেঞ্জ হয়ে গেল না? আমরা নর্মালি যখন সিস ট্রান্স যৌগগুলো দেখি তখন দেখা যায় জিনিসটা এরকম হয়। জিনিসটা কেমন হয়? আচ্ছা লেখা বোঝা যাচ্ছে না, ওকে। আচ্ছা দেখো তো এখন কোনো প্রবলেম আছে কি না? এই ফোকাসের প্রবলেমটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটু তোমরা একটু কমেন্টে জানাও যে এখন কোনো প্রবলেম হচ্ছে কি না। ওকে, আই গেস এখন লেখা ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে আমরা যদি দেখি যে সিস সমাণু এবং হচ্ছে ট্রান্স সমাণু, এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনে একই টাইপের মূলক ছিল, এখানেও কিন্তু সদৃশ মূলকগুলো বিপরীত পাশে ছিল, কিন্তু এই কেসটায় কিন্তু কোনো মূলকই সদৃশ নেই, এখানে কিন্তু কোনো মূলকই সদৃশ নেই, ঠিক না? তাহলে এখানে যেহেতু কোনো মূলকই সদৃশ নেই, ওকে, কমেন্টগুলো মেবি একটু দেরি করে আসতেছে। আচ্ছা এখানে হচ্ছে, হ্যাঁ কত সময় ভাইয়া? না আর বেশিক্ষণ নিব না, এখানে ক্লাসের লেন্থ হচ্ছে 40 মিনিট। ফেসবুকে আসলে বেশিক্ষণ ক্লাস নেওয়া যায় না, এটা আমরাও বুঝি, বেশিক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না আর কি। সো আমরা ইজেড পার্টটা দেখি, আমাদের মোটামুটি আজকের ক্লাসটা শেষ হবে। আমরা আলোক সমানতা নেক্সট দিন হচ্ছে আলোক সমানতা দেখবো। তাহলে যদি আমরা এখন দেখি যে এন্টিজেন জুসামেন বা হচ্ছে ইজেড, এখানে দেখো কার্বন 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 দ্বিবন্ধন, এখানে যদি আমরা যে সেই অনুভূমিক একটা প্লেন চিন্তা করি, দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো মূলকই কিন্তু সদৃশ না, তাই না? এখানে মিথাইল মূলক, হাইড্রোজেন, ক্লোরিন আছে, ব্রোমিন মূলক, কোনো মূলকই কিন্তু সদৃশ না। তাহলে এই কেসগুলোতে আমরা যেটা বিবেচনা করি, আমরা ভারী মূলক দেখব। দেখো ক্লোরিনের ভর হচ্ছে 35.5, ব্রোমিনের হচ্ছে 71, মিথাইল মূলকের টোটাল ভর হচ্ছে 15, হাইড্রোজেন তোমরা জানো 1। তাহলে এটা হচ্ছে 71, 35.5 আর হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে দুজন ভারীকে ব্রোমিন এবং ক্লোরিন হচ্ছে ভারী, এবং হালকা হচ্ছে এই মিথাইল এবং হচ্ছে হাইড্রোজেন, দুজনই হচ্ছে হালকা। তাহলে ভারীগুলো যদি বিপরীত পাশে থাকে তাহলে আমরা সেটাকে বলবো এন্টিজেন সমাণু, আর এই ভারীগুলো দেখো, এখানে এই ভারীগুলো কিন্তু দুইটাই একই পাশে, এটাকে আমরা বলবো জুসামেন সমাণু, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভারী যেগুলো 35.5 এদের ভর, আর এটা হচ্ছে 15 আর হচ্ছে 1। তাহলে ভারীগুলো যখন বিপরীত পাশে থাকবে তখন সেটাকে আমরা বলবো এন্টিজেন, একই পাশে থাকলে বলবো জুসামেন সমাণু, ঠিক আছে? ওকে, সো এই জিনিসটাই তোমাদের অনেক সময় আগে বলা হয়ে থাকতো যে যখন ভারীগুলো একই পাশে থাকবে তখন সেটা হবে সিসের মতো করে সিস, আর ভারীগুলো অপোজিট পাশে থাকলে সেটাকে বলা হবে ট্রান্স। কিন্তু এখন এটাকে নতুন করে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে এন্টিজেন জুসামেন। যখন তুমি দেখবা যে একই পাশে ভারী মৌলগুলো, যেখানে 71, 35.5 এটা হচ্ছে ভারী, এই দুটো হচ্ছে হালকা, একই পাশে থাকলে সেটা হবে জুসামেন, আর বিপরীত পাশে থাকলে সেটা হবে এন্টিজেন। তাহলে আমাদের মোটামুটি জ্যামিতিক সমানতার এই কয়টা পার্টি ছিল। আর সিন অ্যান্টি যেটা ছিল আর একটা এক্সট্রা, সেটা আসলে আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না, সেখানে মুক্তজোর ইলেকট্রনের একটা ফ্যাক্ট থাকে। আমরা নেক্সটে যখন আরও বিস্তারিত যদি ক্লাস নেই বা আলোক সমানতার আগে আমি চাইলে সময় করে সিন অ্যান্টিটা একটু দেখিয়ে দিব। তো আমরা হচ্ছে আজকে আমরা যদি একটু ক্লাসটা রিভিউ করি যে আজকে আমাদের ক্লাসটা কী ছিল বেসিক্যালি, সিরিয়াল বাই যদি রিভিউ করতে যাই তাহলে হচ্ছে, ওকে ফাইন, ফার্স্টে হচ্ছে আমরা দেখলাম যে আমাদের সমানতা ক্লাসিফিকেশন, আমরা হচ্ছে গাঠনিক সমানতা গতদিন লাস্ট ক্লাসে তোমরা একটা অ্যানাউন্সমেন্ট সেকশনে পেয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট সেকশন অথবা টপিক সেকশনে গিয়ে কেমিস্ট্রি লাইভ ক্লাস বাই আলামিন ফাহিম, যদি তোমরা টপিক সেকশনে গিয়ে আলামিন ফাহিম লাইভ ক্লাস খোঁজো তাহলে তুমি আগের ক্লাসটা পেয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম? আজকের ক্লাসে ছিল সমানতা, স্টেরিও সমানতার জ্যামিতিক সমানতা। আমরা স্টেরিও সমানতা জিনিসটা কি সেটা ব্যাখ্যা করলাম। দেন হচ্ছে স্টেরিও সমানতার জন্য কিছু শর্ত ছিল, আমাদের শর্ত ছিল, শর্তের পার্টটা কোথায়? আচ্ছা, তাহলে এইখানে স্টেরিও সমানতা ক্লাসিফিকেশন এবং হচ্ছে আমাদের দুইটা শর্ত ছিল, সেই শর্ত অনুসারে আমরা দেখলাম কিছু এক্সাম্পল। তারপর হচ্ছে আমাদের সিস ট্রান্স সমাণুর ব্যাখ্যা,
সিস্টেন্স সমানুগুলো কি, এবং হচ্ছে তারপরে ফাইনালি সিস্টেন্স সমানুর কিছু বৈশিষ্ট্য দেখলাম, সিস্টেন্স সমানুর কিছু বৈশিষ্ট্য। এরপর হচ্ছে এদের হচ্ছে অনুধাবনমূলক একটা কোশ্চেন যেখানে হচ্ছে ম্যালিক অ্যাসিড এবং হচ্ছে ফিউমারিক অ্যাসিড আমরা এটার ব্যাখ্যা দেখলাম। আর ফাইনালি ইন্টিজেন জুসামিন বা ইজেড সমানু কি সেটা আমরা দেখলাম। ওকে, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। আমি নেক্সট উইকে আমি অ্যানাউন্সে জানিয়ে দিব যে আমাদের নেক্সট ক্লাস হবে আলোক সমানতার উপর। আলোক সমানতার ব্যাপারটা কিন্তু খুবই অ্যাব্রোড, এবং তোমরা জানো যে অনেকেই কনফিউজড হয়ে যাও, আলোক সমানতা জিনিসটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যাও, এবং এটা হচ্ছে খুবই সমানতার খুবই মজাদার এবং টেকনিক্যাল একটা পার্ট হচ্ছে আলোক সমানতা, এবং সবচেয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে এখানে। তো আলোক সমানতা নিয়ে আমি আরও 2টা ক্লাস নিব নেক্সট উইকে। তো সবাই ভালো থাকো, এবং কোনো সমস্যা থাকলে ক্লাসটা পুনরায় দেখে নিতে পারো। আশা করি কোনো অসুবিধা হবে না। ওকে, আসসালামু আলাইকুম।